দেখেন, আমাদের কাছে সবসময়ই যখন যে দলের বাইরে থাকেন তখন তাকে সেরা মনে হয়। বাংলাদেশের ফিল্ডিং এই থ্রু আউট দ্য এশিয়া কাপ আসলে খুব বেশি ভালো হয় নাই। কিছু একটা তো ওই মাঠে প্রবলেমের জায়গা আছে, যেটা হাই ক্যাচে আলটিমেটলি প্রবলেম হয়। তাসকিনের ইনকনসিস্টেন্সিটা তো অবশ্যই দেখা যাচ্ছে, এবং তার মতো একজন অভিজ্ঞ বোলার, আই হোপ হি উইল কাম ব্যাক অ্যান্ড এক্সিকিউট হিজ লেন্স। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এশিয়া কাপ টিকটকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ যখন ব্যাট করছিল, জেতার আগ মুহূর্তেও খুব সমালোচনা হচ্ছিল একাদশ নিয়ে। সবচেয়ে বেশি বিদ্রোহটা হয়েছে নুরুল হাসান সোহানকে কেন একাদশে রাখা হয়নি, এবং আরও কয়েকটা বিষয় নিয়ে তাওহিদ হৃদয়কে কেন রাখা হয়েছিল। তো আসলে ম্যাচ হারলে তো তাওহিদ হৃদয় 50 করলেও সমালোচনা হতো, বা ম্যাচ হারলে সোহানের দাবিটা আরও অনেক বেশি হতো। এটা নিয়ে কী বলবেন? দেখেন, আমাদের কাছে সবসময়ই যখন যে দলের বাইরে থাকেন তখন তাকে সেরা মনে হয়, এবং প্রত্যেকটা যখন দল নির্বাচন করা হয় সেগুলো কিন্তু ডেটা বিশ্লেষণ করে দল নির্বাচন করা হয়। ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রত্যেক টিমের সঙ্গে একজন অ্যানালিস্ট থাকেন। তাওহিদ হৃদয়ের প্রসঙ্গে যদি বলি, প্রথমত টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে হবে যে টিম ম্যানেজমেন্ট পরীক্ষিত পারফর্মারদের উপর ট্রাস্ট রাখছে, তারা আউট অফ ফর্মে থাকলেও, যেটা আমরা গেল 4-5 বছর আসলে ওইভাবে দেখতে পাই নাই। যে আমরা খুব ফ্ল্যাকচুয়েশন দেখেছি, যে আজ খারাপ খেলছে তো তাকে পরের দিন বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কাল আরেকজন খারাপ খেলছে তো আরেকজনকে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এই টিম ম্যানেজমেন্ট ওই পরীক্ষিত পারফর্মারদের উপর ট্রাস্ট রাখছে। তাওহিদ হৃদয়কে দলে রাখার পেছনে আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝি, অন্যতম বড় কারণটা হচ্ছে, প্রথম ম্যাচে তাকে যখন রাখা হয়েছিল, এই প্রতিপক্ষ শ্রীলঙ্কার সঙ্গেই কিন্তু গেল 2 মাস আগেই ওয়ানডে ফরম্যাটে তাওহিদ ব্যাক টু ব্যাক 2টা হাফ সেঞ্চুরি করেছেন, এবং এই প্রতিপক্ষের এগেইনস্টেই বা এই প্রতিপক্ষের দেশেই তিনি SLPL খেলেছেন 2টা সিজন। সো এদের সম্পর্কে তিনি খুব ভালো জানেন, তাদের বোলিং অ্যাটাক সম্পর্কে, এবং হৃদয় তো একজন পরীক্ষিত পারফর্মার। তিনি এখন আউট অফ ফর্মে আছেন, তার এখন ফর্মটা ভালো ছিল না, তার মায়ের ক্যান্সারজনিত একটা ব্যাপারে মেন্টালিও হয়তো বা তিনি ওইভাবে ছিলেন না। এর আগে প্রিমিয়ার লিগে তার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, সব কিছু মিলিয়ে হি ওয়াজ নট দেয়ার। কিন্তু এই টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা রেখেছে, এবং ওই যে ডেটার উপর ট্রাস্ট রাখা, প্লেয়ারের পটেনশিয়ালের উপর ট্রাস্ট রাখা, এটা এই টিম ম্যানেজমেন্ট খুব ভালো ক্রেডিট পাবে। এখন আপনি বলতে পারেন যে শেখ মেহেদীকে নিয়ে, আজকে যদি শেখ মেহেদী 2টা ছক্কা বেশি খেতেন তখন শেখ মেহেদীকে নিয়েও কথা উঠত। শেখ মেহেদীকে কেন নেওয়া হয়েছে? ডেটা বিশ্লেষণ করে, কারণ শ্রীলঙ্কার এই টিমে 4 জন বাঁহাতি ব্যাটসম্যান আছেন। এই 4 জন বাঁহাতি ব্যাটসম্যানের প্রত্যেকেই ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে উইক। আসালাঙ্কার ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে গড় হচ্ছে 6.5 তার গড়। মিশারার কথা যদি চিন্তা করেন, তিনি ডানহাতি অফ ব্রেক বোলারের বলেই গেল 2টা ম্যাচে তিনি আউট হয়েছেন, নাবির বলে তিনি আউট হয়েছেন, আজকেও তিনি আউট হয়েছেন তিনি শেখ মেহেদীর বলে। সো এছাড়াও বাঁহাতি ব্যাটসম্যান আছেন না আরও 2 জন, ওয়ালালাগে পর্যন্ত আসলে বাঁহাতি ব্যাটসম্যান আছেন সেই জায়গাটাতে। তো আলটিমেটলি এই কারণেই খেলেছেন ওই জায়গাটায়। এখন নাসুমকে দলে নেওয়া হয়েছে নতুন বলে বোলিং করার জন্য। কুশল মেন্ডিস আমরা দেখতে পেয়েছি যে এই বছরটাতে 6 বার তিনি বাঁহাতি স্পিনারদের এগেনস্টে আউট হয়েছেন। এখন নাসুম উইকেট বের করে দিতে পারেন নাই ইনিশিয়ালি, তাহলে কি নাসুম খারাপ বোলার হয়ে গেল? এখন তো মানুষ সে কথাও বলতে পারে যে নাসুম খারাপ বোলার, কিন্তু বিষয়টা তো সেরকম না। এরা যারা আছে প্রত্যেকেই পটেনশিয়াল পারফর্মার দেখেই তাদেরকে দলে নেওয়া হয়েছে, এবং এক একদিন প্রতিপক্ষ বিবেচনা এক একজনকে নেওয়া হবে। শরীফুল গেল 2 বছরে শ্রীলঙ্কার এগেইনস্টে সবচেয়ে সাকসেসফুল পাওয়ার প্লে বোলার। এখন সেই শরীফুলের একটা ব্যাড ডে গেছে, 2টাই ব্যাড ডে গেছে শ্রীলঙ্কার সঙ্গে। এর আগের দিনও তার বলে একটা ক্যাচ ড্রপ হয়েছে। গতকালকে তিনি যেভাবে বল করেছেন, তিনি আসলে বলই ফেলতে পারেননি, তিনি ঠিকঠাক মতো জায়গায় বল ফেলতে পারেননি। কুশল মেন্ডিসকে আপনি সামনে বল করতে পারেন না, শরীফুল বারবার সামনে বল করে ফেলছিলেন। এখন শরীফুল মার খেয়ে গেছেন কারণ তার বোলিং এক্সিকিউশন ভেরি পোর ছিল, কিন্তু সেখানে টিম ম্যানেজমেন্টের দোষ দিতে পারবেন না আপনি, কারণ টিম ম্যানেজমেন্ট ডেটা বিশ্লেষণ করে টিম ম্যানেজমেন্ট প্রতিপক্ষের সবলতা দুর্বলতা অনুযায়ী টিম সাজায়, সেই অনুযায়ী তারা শরীফুলকেই খেলিয়েছে, কিন্তু শরীফুল ডেলিভার করতে পারেনি। সো এই যে আমি আপনাকে 4টা উদাহরণ দিলাম, এর মধ্যে 2টা সাকসেসফুল হয়েছে, 2টা সাকসেসফুল হয় নাই। এখন এই যে 2 জন সাকসেসফুল হয় নাই তাদেরকে কি আপনি স্কোয়াড থেকে বের করে দিবেন? সেটা তো না। ইউ নিড টু ইনভেস্ট, কোনো একদিন পরের দিন কোনো একদিন সেটা কাজ করবে, ব্যাপারটা এরকমই। তাসকিন আহমেদ আসলে বেশ ইনজুরি থেকে ফেরার পর তিনি উইকেট পাচ্ছেন, কিন্তু বেশ খরুচে বোলিং করছেন, এবং এমন সময় এমন বোলিং করছেন যেটা আসলে তাসকিনের মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকে আশা করা যায় না। আজকেও তিনি অন্যদের তুলনায় একটু কম রান দিয়েছেন, তারপরেও তার বোলিংয়ে কতটা সন্তুষ্ট? এক্সিকিউশনের প্রবলেম তো তাসকিনের হচ্ছে, সেটা আমরা দেখছি। এর আগের দিন আপনি যদি চিন্তা করেন, আজমাতুল্লাহ ওমরজাই, তার উইকেট হচ্ছে স্লোয়ার বল, অফ স্ট্যাম্পের বাইরে স্লোয়ার বল শর্ট অফ লেন্থে, কিন্তু তাসকিন প্রথম যে ছক্কাটা খেলেন সেটা কিন্তু স্লোয়ার না, একদম ফুল পেস একটা শর্ট অফ লেন্থের বল করেছিলেন উইকেট জোনে, যেটা ওমরজাইয়ের জন্য দুধভাত ব্যাপার। তারপরের বলটা তাসকিন আবার নিজেকে রেকটিফাই করেছেন ওমরজাইয়ের উইকেটটা নিয়ে। সো তাসকিনের এই ইনকনসিস্টেন্সিটা আসলে দেখা যাচ্ছে। প্রথম নিশাঙ্কাকে যেভাবে আউট করেছেন, নিশাঙ্কাকে ওইভাবে আউট করতে হয়।
একটু ব্যাক অফ লেন্থে বল ফেলে, কিন্তু এরপরে তাসকিনকে আবার ইনকনসিস্টেন্ট দেখা গেছে যে কোন ব্যাটসম্যানকে তিনি কোন লেন্থে বোলিং করবেন সেই জায়গায় তিনি কনসিস্টেন্সি হারিয়ে ফেলছিলেন। কুশাল মেন্ডিসকে দেখবেন যে যেটা সামনে দিয়েছেন সেটাই মার খেয়েছেন। শেষের দিকে এসে তাসকিন কিন্তু সানাকাকে একটু ওয়াইড অফ দ্য ক্রিজ বল করা উচিত, সেই ওয়াইড অফ দ্য ক্রিজ ইনিশিয়ালি বোলিং করতে পারেন নাই, পরে আবার সেটা রেকটিফাই করার চেষ্টা করেছেন। সো তাসকিনের ইনকনসিস্টেন্সিটা তো অবশ্যই দেখা যাচ্ছে, এবং তার মতো একজন অভিজ্ঞ বোলার, আই হোপ হি উইল কাম ব্যাক অ্যান্ড এক্সিকিউট হিজ লেন্স। ম্যাচ যেহেতু বাংলাদেশ জিতেছে সেহেতু আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে না বললে চলে, চাপা পড়ে যাবে যে বাংলাদেশে আসলে ক্যাচ মিস করেছে এবং ডিরেক্ট হিটে রান আউট করতে পারেনি। এই যে 50-50 চান্সগুলো 100 না করতে পারে, এজন্য তো আসলে বাংলাদেশ পিছিয়ে যাবে বা পিছিয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটা, এইসব কারণে পিছিয়ে আছে। আসলে এই বিষয়গুলো নিয়ে কী বলবেন? বাংলাদেশের ফিল্ডিং এই থ্রু আউট দ্য এশিয়া কাপ আসলে খুব বেশি ভালো হয় নাই। আপনি গত ম্যাচে চিন্তা করলে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আফগানরা কিন্তু 8টা 2 রান নিয়েছে, সে 8টা 2-এর জায়গায় হয়তো বা 4টা সেভ করতে পারতো বাংলাদেশ, সেটা করতে পারে নাই। ক্যাচ ড্রপ হয়েছে অনেকগুলো শ্রীলঙ্কা ম্যাচে, যদিও দুবাইয়ের মাঠ নিয়ে অনেক কথা আছে যে রিং অফ ফায়ার, তাদের যে ফ্লাড লাইটটা সেখানে প্রায় 350টা লাইট একসঙ্গে থাকে। এবং একটা মজার ইনফরমেশন আপনাকে আমি দিই, গেল মহিলা বিশ্বকাপে 22 ম্যাচে প্রায় 88টা ক্যাচ ড্রপ হয়েছে এখানে, 22 ম্যাচে 88টা ক্যাচ ড্রপ হয়েছে এই জায়গাটাতে। আইপিএলে 92টা ক্যাচ ড্রপ হয়েছে এই স্টেডিয়ামে, এবং গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই স্টেডিয়ামে 5 ম্যাচে 21টা ক্যাচ ড্রপ হয়েছিল। সো কিছু একটা প্রবলেম তো এই স্টেডিয়ামে আছে, যেটা বলা হয় যে রিং অফ ফায়ার ফ্লাড লাইটটার জন্য বল ওপরের দিকে উঠলে ফ্লাড লাইটের এটা মানুষের আই লেভেলের মধ্যে চলে আসে। সো এটার কারণে যেহেতু 350টা লাইট, মানে এখানে কিন্তু যে 4টা লাইট আমরা দেখি ওই রকম না, এখানে ওই পুরো স্টেডিয়ামের ছাদের উপরে লাইট 350টা সাজানো। সো সবারই প্রবলেম হয়। গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে লোকেশ রাহুল এটা নিয়ে একটা ব্রিফ ইন্টারভিউ দিয়েছিলেন টাইমস অফ ইন্ডিয়াকে, খুব সম্ভবত, যে ইন্ডিয়া 5 ম্যাচে, মানে ইন্ডিয়ার যে 5টা ম্যাচ হয়েছিল ওই মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, 21টা ক্যাচ ড্রপ হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইপিএলে 92টা ক্যাচ ড্রপ হয়েছে, আর উইমেন্স ওয়ার্ল্ড কাপে যেটা বলছিলাম যে 88টা ক্যাচ ড্রপ হয়েছে। সো কিছু একটা তো ওই মাঠে প্রবলেমের জায়গা আছে, যেটা হাই ক্যাচে আলটিমেটলি প্রবলেম হয়। কিন্তু তারপর আপনি যেহেতু জানেন দুবাইতে খেলতে হবে, আপনাকে ওই অনুযায়ী প্রিপারেশন নেয় এবং এগুলোকে আরও অনেক বেশি মাত্রায় রেকটিফাই করা, নিউট্রালাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে অজুহাত হিসেবে দাঁড় করালে চলবে না, কিন্তু এটা একটা রিজন, কিন্তু এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে ওইভাবে স্কিল প্র্যাকটিসটা করতে হবে। তানজিদ হাসান তামিমের আউটটা আসলে সবসময় আসলে এইসব বল ওনার দুর্বলতা বেশি, বা গত ম্যাচে ঠিক শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে আউট হয়েছিলেন মনে হচ্ছে যেন অনেকটা সেভাবে আউট হয়েছেন। তামিমের আসলে ব্যাটিং নিয়ে কী বলবেন? তুষারের এগেনস্টে আমার কাছে মনে হয় যে আরও সতর্ক থাকা উচিত ছিল তানজিদ হাসান তামিমের, সেটা তিনি এক্সিকিউশন করতে পারেন। এবং বারবার এই একটা বোলারের বলেই আমাদের বাঁহাতি ব্যাটসম্যানদের প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে? দে নিড টু আইডেন্টিফাই দ্য প্রবলেমস অ্যান্ড দে নিড টু মেক দ্য বেস্ট আউট অফ ইট। তাদের এখানে প্র্যাকটিসটা, স্কিল প্র্যাকটিসটা বেস্ট করতে হবে। যদিও তুষারের ক্ষেত্রে যদি বলি, এগেনস্ট বাঁহাতি ব্যাটার হি ইজ ভেরি ডেডলি। এই বছরটাতে বাঁহাতি ব্যাটারের এগেনস্টে পাওয়ার প্লেতে প্রতি 7 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন, কিন্তু ডানহাতি ব্যাটারের এগেনস্টে প্রতি 40 রানে একটা উইকেট পেয়েছেন। তার মানে আপনি পার্থক্যটা দেখছেন কত বেশি, মানে ডানহাতি ব্যাটসম্যানের সময় তিনি একেবারে খুব মামুলি বোলার হয়ে যাচ্ছেন, কিন্তু বাঁহাতির এগেনস্টে শুধুমাত্র তানজিদ তামিম বা পারভেজ ইমন না, পৃথিবীর যে কোনো বাঁহাতির এগেইনস্টেই নুয়ান তুষারা খুব ডেডলি হয়ে যাচ্ছেন। সো কিন্তু তারপরও যেহেতু তিনি ওইভাবে বোলিং করেন, আপনার তো জানা, আপনার কাছে সব কিছুই আছে, চেনার প্রতিপক্ষ, কোয়েশ্চেন আউট করা, তো ওই অনুযায়ী তো আপনাকে কাউন্টার করতে হবে। অ্যান্ড ইউ নিড টু ফাইন্ড দ্য রাইট ওয়ে টু ফেস নুয়ান তুষারা। এটার কোনো বিকল্প আসলে কোনো কিছু নেই, কারণ আগামীতে যদি ধরেন আপনি এশিয়া কাপে হোক বা না হোক, এরপরে অন্য কোনো টুর্নামেন্টে, ধরেন আগামী T20 ওয়ার্ল্ড কাপে আপনার যদি শ্রীলঙ্কার সঙ্গে খেলতে হয়, তখনও তো নুয়ান তুষারাই আসবেন। সো হাউ ইউ উইল ফেস নুয়ান তুষারা, ইউ হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে। আজকে বাংলাদেশের ব্যাটিংটা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আসলে অন্যান্য সময় দেখা যায় উইকেট পড়বে, বাংলাদেশ একটুটা মানে রক্ষণাত্মক খেলে। আজকে কিন্তু প্রথম দিকে তানজিদ তামিম পড়ার পরে কিন্তু লিটন কুমার দাস এসে তিনি কিন্তু অ্যাগ্রেসিভ খেলেছেন, বা ওভাবে একদম খুব বেশি কিছু মানে ওদেরকে বোলারদেরকে অনেক বেশি সুযোগ দেননি। আর এরপরে আবার সাইফ হাসান, তাওহিদ হৃদয় প্রথমে একটু বল বেশি করলেও পরে স্ট্রাইক রোটেট করে খেলেছেন। তাদের এই ব্যাটিংটাকে অনেক বেশি সাহসী মনে হয়েছে কিনা? ব্যাটিংটাকে অনেক বেশি গোছানো মনে হয়েছে ইন দিস ভেরি ডে। দেখেন 169-70 বাংলাদেশ করবে শ্রীলঙ্কার এই বোলিং অ্যাটাকের এগেনস্টে, যেখানে নুয়ান তুষারা আছেন, হাসারাঙ্গা আছেন, এটা কিন্তু আপনি খুব কনফিডেন্টলি বলতে পারবেন না, বা ইনিংসের মিড ব্রেকের সময় আমরা কনফিডেন্টলি সেটাও বলতে পারতাম না। বাট দ্য ওয়ে বাংলাদেশ অ্যাপ্রোচ ফর দ্য গেম, স্পেশালি সাইফ হাসান এবং লিটন কুমার দাস, এবং তারা কিন্তু বিষয়টা এরকম না যে রিস্ক নিয়ে ক্রিকেট খেলেছেন। লিটন শুধুমাত্র একটা মনে হয় চামিরাকে স্কুপ করতে গিয়েছিলেন, আদারওয়াইজ ইট ওয়াজ টোটালি চান্সলেস ক্রিকেট। যে বলকে যে ধরনেরভাবে স্কিল হিটিং করা প্রয়োজন, তারা কিন্তু পাওয়ার হিটিং করেন নেয়ারমান, তারা স্কিল হিটিং করেছেন। এবং
তারা তাদের রাইট পটেনশিয়ালটার উপর ভরসা রেখেছেন। আমার কাছে মনে হয়েছে ইনিংসের ক্যালকুলেশনটা খুব গোছানো ছিল, হুইচ ওয়াজ রিয়েলি পারফেক্ট।